নমস্কার, বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন শ্রুতি নাটক প্রেতের প্রতীক্ষা। আজ সম্প্রচারিত হচ্ছে নাটকটির প্রথম পর্ব। নাটক, নির্দেশনা এবং অভিক ও অমিতেশের দ্বৈত চরিত্র চিত্রণে রয়েছেন দেবাশিস পাল। মিতা ও লতার যুগ্ম ভূমিকায় স্বাগতা পাল, নিতা তিয়াস মজুমদার, দেবেশ জীবেশ ভট্টাচার্য এবং ব্রজমোহনের চরিত্র চিত্রণে রয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। শুরু হচ্ছে প্রেতের প্রতীক্ষা। গুড মর্নিং মাই ডিয়ারেস্ট জাম্বু। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তা হঠাৎ এমন বৈকালিক ফোন যে? আমি তো বড়ই কাতর হচ্ছিলাম তোমার বিরহে। তা মালদার আম মন ভরে খেয়ে আছো কেমন? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল নিতা, আর যে কথাগুলো শুধু তোমাকেই বলা যায়, অন্য কেউ বিশ্বাসই করবে না। কি হয়েছে অভিদা? এমন করে তো কখনো কথা বলো না তুমি। তোমার একটু সময় হবে আমার জন্য? না মানে সবে স্কুল থেকে ফিরেছ, এখন তো 5টা বাজে, এখন হয়তো ফ্রেশ হওনি। তুমি আমার কাছে সংকোচ করছো? তোমার সমস্যা, তোমার সংকট, সে তো আমারও ক্রাইসিস। বলো, তুমি তো জানো তুমি না মানে তোমরা তোমরা কতটা আমার কাছে। জানি দিদি তোমার প্রাণ। আর আর নিতা, তোমার সে অব্যক্ত অনুভূতির কথা আমি উপলব্ধি করেছি, তবে অনেক পরে। ছাড়ো, সেসব এখন ম্লান মধুর স্মৃতি। সকালে যখন তুমি সুটেড বুটেড হয়ে অফিস যেতে আমাদের বাড়ির সামনে দিয়ে, প্রায় প্রতিদিনই ওই সময়টা হিসেব করে আমি ব্যালকনিতে এসে দাঁড়াতাম। তুমি বুঝতেও পারতে না। তারপর দিদির সঙ্গে তোমার প্রেম, বিয়ে, নতুনভাবে নতুন রূপে এলে তুমি আমার জীবনে। যেমন দ্রৌপদীর কাছে শ্রীকৃষ্ণ, চিরসখা, ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। আমার একমাত্র দিদিটার ভালো মন্দের সব দায়িত্ব যে ভালোবেসে নিজের কাঁধে তুলে নিয়েছে। দেখো তো, তোমার সমস্যার কথা না শুনে কি সব আবোল তাবোল বকে চলেছি। তুমি বলো তো অভিদা, প্লিজ বলো। হ্যাঁ, বলছি নিতা, সবটাই সবিস্তারে তোমাকে বলবো বলেই তো ফোনটা করেছি। জানো, ভবানীপুর থেকে ব্যাংকের মালদা হরিশ্চন্দ্রপুর ব্রাঞ্চে যখন বদলি করলো আমাকে, তখনই আমার পরিত্রাতা রূপে মনে পড়লো দেবেশ তার কথা। ইউনিভার্সিটিতে আমার 1 বছরের সিনিয়র, একসঙ্গে তখন অনেক গল্প, গান, আড্ডা। হস্টেলে থেকে পড়াশোনা করত, মালদার মানুষ। ট্রান্সফার লেটারটা হাতে পেয়ে প্রথমেই হরিশ্চন্দ্রপুর নামটা কেমন যেন চেনা চেনা মনে হয়েছিল আমার। চৈত্র মাসে চড়কের বিশাল মেলা বসে এখানে, তাই দেবেশদা ওই কটা দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বিরতি নিয়ে চলে যেত নিজের বাড়িতে। তাই চাকরির সূত্রে বাসস্থানের ব্যবস্থাটা করে দেবার জন্য ফোনেই আমি দরবার চালালাম দেবেশদার কাছে। দেবেশদা ওখানকার একটা নামী স্কুলের হেডমাস্টারও। মোবাইলেই আমাকে শোনালো নিশ্চিত আশ্বাসের বাণী। আরে, এই জন্যে এত ভাবছিস? নো ফিয়ার, অনলি চিয়ার।
আরে মিতাকে নিয়ে নিশ্চিন্তে চলে আয়, জাস্ট একটা দিনের মামলা। ওই একটা দিন দাদার বাড়িতে এসে থাকবি নির্দ্বিধায়, তার মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। জানিস, এই 3টে এরকম বাড়ি ফাঁকা পড়ে আছে। 2টো বাড়ির বুড়ো বুড়ি শেষ বয়সে চলে গেছে বিদেশে, এনারাই ছেলে রাস্তা নেয়। আর বাকি বাড়িটা আমাদের ডাক্তার দাদার, ডাক্তার রায়। উত্তরাধিকার সূত্রে দূর সম্পর্কের আত্মীয়ের এই সম্পত্তি পড়ে পাওয়া 14 আনার মতোই হস্তগত হয়েছে ওর নিজেরই বিরাট বড় বাড়ি আছে ইংলিশ বাজারে। তাই এই বাড়িটা ফাঁকাই পড়ে থাকে, ভবিষ্যতে হয়তো বিক্রি করে দেবেন। তবে হ্যাঁ, আনডাউটেডলি ওয়েল মেনটেন্ড, বুঝলি? শোন, তোরা নিশ্চিন্তে চলে আয়, 3টে বাড়ি ঘুরে ঘুরে দেখাবো তোদের, তারপর যেটা মন চায়। দেবেশদার আশ্বাসকে সম্বল করেই হরিশ্চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। সকাল 7:50 বালুরঘাট এক্সপ্রেস। বিকেল 4টের মধ্যেই পৌঁছে গেলাম দেবেশদার বাড়ি। চা খেয়ে ফ্রেশ হয়ে সন্ধে 6টা নাগাদ 3 জনে টোটোয় চড়ে বেরোলাম বাসস্থানের সন্ধানে। দেবেশদা বলল, বুঝলি, এই প্রথমে ডাক্তার রায়ের বাড়িটাই তোদের দেখাবো। স্থানীয় মানি মানুষ, যে কোনো প্রয়োজনে সরাসরি চলে যেতে পারবি ওর কাছে। বাকি 2টো বাড়িতে কেয়ারটেকার আছে শুধু। বাড়ি পছন্দ হলে মোবাইলে কথা বলে ফাইনাল করে মান্থলি অনলাইন পেমেন্ট করতে হবে, বাস। সেই মতোই গেলাম আমরা ডক্টর রায়ের মালিকানাধীন বাড়িটা দেখতে। ডাক্তারবাবু প্রায় রাত 10টা অবধি চেম্বারে থাকেন, তাই আগে থেকেই বাড়ির চাবি জোগাড় করে রেখেছিল দেবেশদা। তালা খুলে দেবেশদার সাদর আহ্বান। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি। গৃহস্বামীর প্রতিনিধি হয়ে তার অনুপস্থিতিতে আমি আপনাদের সাদর আহ্বান জানাচ্ছি। ও দেবেশদা, তুমি পারো বটে। আরে এটুকু না পারলে প্রবাসে এসে উদ্বিগ্ন ভদ্র মহোদয়ার মুখে হাসি ফুটবে কি করে? আয় আয় আয়, হ্যাঁ হ্যাঁ, বুঝলি, এই ভালো করে সবটা ঘুরে ঘুরে দেখ দুজনে। ওই যে দেখ, সামনে ফুলের বাগান, প্রতিদিন সকালে মালি এসে পরিচর্যা করে যায়। বাহ, কি সুন্দর সব রং বেরঙের ফুলের গাছ। আরে শুধু ফুল গাছ নয় মিতা, এদিকটা দেখ, ওই যে সব সবজির গাছ, বেগুন, পটল, লাউ, উচ্ছে, কাঁচা লঙ্কা। এবার এক কাজ কর, এবার এই ঘরগুলো ঘুরে দেখ। চল। দেবেশদা, এ পরপর 3টে একতলার ঘরে একটার মধ্যে দিয়ে আরেকটায় চলে যাওয়া যায়, তাই না? এক্স্যাক্টলি তাই। আচ্ছা, তুই কি করে জানলি বলতো মিতা? না, কেমন যেন মনে হলো, জানো, এমন একটা বাড়িতে যেন কখনো কোথাও গেছি দেবেশদা। বিয়ের পরে তো নয়, তাহলে আগে হয়তো বাবা মার সঙ্গে হবে হয়তো। সবটাই কেমন যেন আমার অনেক দিনের চেনা, অনেক ভালো লাগা, মন্দ লাগা, ভয়, উৎকণ্ঠা, সব কিছু যেন এর সঙ্গে জড়িয়ে আছে। কি ব্যাপার বলো তো দেবেশদা? আমিও তো বুঝছি না রে, তবে হয়তো নতুন পরিবেশের প্রভাবে। আচ্ছা, এবার তোদের ওই কিচেন টয়লেটগুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এইসব দেখিয়ে নিয়েই ঝটপট বেরিয়ে পড়বো আমরা। আরও 2টো বাড়ি, হ্যাঁ, আরও 2টো বাড়ি দেখা বাকি। দেখ, টোটো দাঁড়িয়ে আছে এখনো। অন্য 2টো বাড়ি আর দেখবো না দেবেশদা, অভি, আমরা এই বাড়িতেই থাকবো। কিন্তু
এই বাড়ি দেখার পর আর যে কোনো বাড়ি আমার পছন্দ হবে না। ওয়েল, অভি, কর্ত্রীর ইচ্ছেতেই কর্ম, বুঝলি? সো হোম মিনিস্টারের ডিসিশন ফুল অ্যান্ড ফাইনাল। কথাবার্তা সে রাতেই পাকা করে পরদিন প্রত্যুষেই মিতার সেই পছন্দের বাড়িতে উঠলাম আমরা। সকাল থেকেই মিতা কিন্তু পূর্ণ মাত্রায় স্বাভাবিক। দেবেশদার বাড়ি থেকে বেরোনোর সময় ও কলকলিয়ে বলল, দেবেশদা, বৌদি, আমাদের নতুন আস্থানায় পরশু তোমাদের দুজনের নেমন্তন্ন। আমাদের বিয়ের সময় বৌদির পক্স হয়েছিল, তাই আসতে পারোনি তোমরা। এদিন আমি গুছিয়ে রান্না করব। দেবেশদার প্রিয় লাল শাক ভাজা, আলু পোস্ত আর মাটন। অভির কাছে আমি সব জেনেছি। ও তো দুবার কাটিয়ে গেছে এখানে। দুপুর 12টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে তোমরা। সুন্দর হাসিতে আনন্দে দারুণ জমে উঠেছিল সেই দ্বীপ্রাহরিক আড্ডা। মিতা শুনিয়েছিল তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন। নতুন পরিবেশে সে খুশিতে উত্তাল তখন মিতার সর্বসত্তা। সেই রাত্রে আমার কাছে ঘন হয়ে এসে স্বপ্নাভিষ্ট কণ্ঠেও বলেছিল, এখানে তোমাকে অনেক বেশি নিজের করে পাবো অভি। কংক্রিটের জঙ্গলের বাইরে এই মুক্ত পরিবেশে এক নতুন ছন্দে বয়ে চলবে আমাদের জীবন। বাগানের মাঝখানে পেতে রাখবো দুটো বেতের চেয়ার। বাহ, সকাল সন্ধে প্রকৃতির শোভা দেখতে দেখতে ওখানে বসে চা খাবো আমরা। আর আর ভাবছি প্রতি বিকেলে আমি এলোমেলো কিছুটা হাঁটতে হাঁটতে ঠিক 5টার সময় পৌঁছে যাব তোমার ব্যাংকের দরজার সামনে। তারপর দুজনে একসঙ্গে ফিরে আসবো আমাদের এই নতুন আস্তানায়। মহারানীর যেমনটা ইচ্ছে। প্রথমটা তোমার বদলির অর্ডারের কথা শুনে না কিছুটা মন খারাপ হয়ে গেছিল জানো। বাবা মা নিতা সবাইকে ছেড়ে চেনা শহরের বাইরে এত দূর চলে আসতে কিছুতেই মন চাইছিল না। কিন্তু হরিশ্চন্দ্রপুরে পা দিয়ে সেই ভাবনা আমার অত্যন্ত বদলে গেছে। ভীষণ ভালো লাগছে আমার অভি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু মিতার সে খুশির ভাবটা চিরস্থায়ী হলো না। কেন অভিদা? বলছি কেন, মানে কি এমন হলো যাতে মিলিয়ে গেল আমার মিষ্টি দিদিটার মুখের হাসি? জানি না মিতা, আমি জানি না। অনেক চেষ্টা করেও এর কোনো যুক্তিসম্মত কারণ খুঁজে পাইনি আমি। কিন্তু কেন জানি না আবার মাঝে মাঝে মনে হয়েছে ও ও দেখতে পেয়েছে আমার এক অন্য আমি, কে যেন বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। ওরই মনের অবচেতন স্তর থেকে উঠে এসেছে সেই অলিক আমি। অন্য আমি, অলিক আমি, এইসব কি বলছো তুমি অভিদা? আমি তো এর কিছুই। হ্যাঁ নিতা, সেই কাল্পনিক আমিটা ওকে খুব পীড়ন করে জানো। যার ভয় ও সবসময় তটস্থ হয়ে থেকেছে, থাকছে এখনো। ও সে আতঙ্ক আমার কাছ থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ওকে। বড় একা হয়ে যাচ্ছে ও, বড় অসহায়। অভিদা, আমি এর কিছুই বুঝতে পারছি না। তুমি সবটা খুলে বলো আমাকে।
বলবো বলি তো ফোনটা করেছি নিতা। আসলে এই অভাবিত পরিস্থিতিতে আমার বড় দিশাহারা লাগছে জানো। প্রথম উপসর্গটা শুরু হয়েছিল আজ থেকে ঠিক 10 দিন আগে। ব্যাংক থেকে বাড়ি ফিরলাম আমি প্রায় সন্ধ্যে 6টায়। সেদিন কেন জানি না মিতা আসেনি আমাকে ব্যাংক থেকে নিয়ে যাওয়ার জন্য। একাই বাড়ি ফিরলাম। তারপর আমি খোঁজ করছি মিতাকে, ড্রয়িং রুম, কিচেন, আশ্চর্য কোথাও নেই। মিতা, মিতা, তুমি কোথায় মিতা? কোথায়? এ কি, ঘর অন্ধকার করে এমন ভাবে বসে আছো কেন বেডরুমে? শরীর খারাপ না তো? কই না তো। তাহলে আজকে আমাকে আনতে গেলে না কেন? তুমি টিপ পরনি, সাজনি অন্য দিনের মতো। কি হয়েছে? সাজলে তো তুমি রাগ করো, শাস্তি দাও। সেদিন তো চাবুক মারলে আমায়। চাবুক? হ্যাঁ, চাবুক। গোটা পেটটা রক্তাক্ত হয়ে গেছিল আমার। সেই যে সেদিন। কি ব্যাপার, এমন সেজে গুজে ছাদে উঠে দাঁড়িয়েছো কেন? কাকে দেখাতে? তোমার কোন রসের নাগরকে? দেখাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাতে দেখাতে। স্পষ্টই তো বুঝতে পারছি। ওই বাড়িটার ছাদে দুটো চ্যাংড়া ছেলে ঘুরে ওড়াচ্ছে। ওদের দেখাচ্ছ তোমার রূপ যৌবন। কি বলছো তুমি? এক পুরুষে তোমার বোন ভরছে না? না, চলো চলো নিচে, চলো নিচে, চলো আমার সঙ্গে। কি এমন ভাবে আমাকে হাত ধরে টানছো কেন? লাগছে তো আমার। লাগছে? লাগছে না? লাগার এখনো অনেক বাকি আছে তোর। কোথায় গেল, কোথায় গেল আমার শঙ্কর বাচ্চার চাবুকটা? এই তো পেয়েছি। দেখ দেখ দেখ, কুলোটা বউকে কিভাবে শায়েস্তা করতে হয়। এই দেখ দেখ। দেখ 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 কেমন লাগে। তোকে শুধু আমি দেখবো, বুঝেছিস বুঝেছিস? আমি 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 একা 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 আমি দেখবো। আমি তোকে ভোগ করবো, আমি তোকে ভালোবাসবো, বুঝেছিস? হ্যাঁ, মনে থাকে যেন। আমি তো তাই সাজিনি, দেখো সাজিনি, একদম সাজিনি। ছাদে উঠিনি, অন্ধকার করে শুধু একলা বসে আছি। আমি বসে আছি। অনেক বুঝিয়ে সান্ত্বনা দিও, সেদিন শান্ত করতে পারিনি নিতাকে। কাঁদতে কাঁদতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। ভারী অদ্ভুত তো। আর কিছু? হ্যাঁ, এমন নার্ভাস ব্রেকডাউন প্রায় 12 হয়েছে জানো। সে কি? হ্যাঁ নিতা, একটা দিনের কথা তো বেশ মনে পড়ে। সেদিন ডিনারের পর সবে আমি একটা সিগারেট ধরিয়েছি। আমার দিকে তাকিয়ে আর্তকণ্ঠে মিতা বলে উঠল, কি সিগারেট ধরালে কেন? কি বলছো মিতা, কি হয়েছে? বুঝেছি, আমি বুঝেছি। সেদিনের মতো জ্বলন্ত সিগারেটে ছেঁকা দেবে আমায়, সেদিনের মতো না। আমি বুঝেছি। জ্বলন্ত সিগারেটটা শরীরে চেপে ধরলে কি সুন্দর চিৎকার করে উঠো তুমি। আর আমাদের কামনা, দেহের কামনা সেই আত্মশ্বাসে উত্তাল হয়ে ওঠে। যত তুমি যন্ত্রণায় কাতরাতে থাকবে, তত জোরে, তত বেশি করে আমি আদর করব তোমাকে। একে কি বলে জানো সুন্দরী?
আনন্দ, আদিম আনন্দ। নিভিয়ে ফেলো সিগারেটটা, নিভিয়ে ফেলো, পায়ে পড়ছি, পায়ে পড়ছি। ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে, ভয় করছে। এইসব মর্মান্তিক বিস্ময়কর ঘটনায় যখন আমি বিধ্বস্ত, বিপর্যস্ত, ঠিক তখনই কি অভিদা? তখনই ঘটে গেল এক আশ্চর্য অলৌকিক আর নিতারণ ভয়ঙ্কর ঘটনা। নাকি আমার অস্থির মনের অশান্ত অলিক কল্পনা? আমি জানি না নিতা, কিন্তু ভাবলে এখনো আমার ভয় হয়, কাঁটা দিয়ে ওঠে সারা শরীরে। নিতা এখন আলাদা ঘরে শোয়। ওর বদ্ধমূল ধারণা হয়েছে সেদিনের মতো আবার আমি ওর গলা টিপে পারবো। একা ঘুমিয়ে আছি বিছানায়। মাঝরাতে একটা প্রচন্ড দুর্গন্ধে ভরে গেল ঘরটা। সেই গন্ধের প্রকৃতিটা এক কথায় বোঝানো অসম্ভব। প্রচন্ড পচা গন্ধের সঙ্গে তীব্র পোড়া গন্ধের সংমিশ্রণ ঘটলে বোধহয় এমনটা হওয়া সম্ভব। আর তারপরেই আমার খাটের ঠিক সামনে প্রকট হয়ে উঠল এক ছায়ামূর্তি। তার চোখে মুখে ঘৃণা আর বিদ্বেষ ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে। আমি শুনতে পেলাম তার জলদ গম্ভীর কণ্ঠস্বর। আমার হাত থেকে আর তোমার নিস্তার নেই। কি ভেবেছ বারবার নিষ্ফল হয়ে যাবে ওর জীবন নরপিশাচের হাতে পড়ে? বারবার ওকে মেরে ফেলবে তোমরা, আর আমি অসহায়ের মতো শুনবো, জানবো সেই মর্মান্তিক মৃত্যু সংবাদ। এর কোনো প্রতিকার নেই, প্রতিকার হবে না কোনোদিন। শান্ত সরল নিষ্পাপ আমার মেয়েটা তিল তিল করে যন্ত্রণায় শেষ হয়ে গেছে। গলা টিপে খুন করা হয়েছে ওকে। আর সেই নৃশংস ঘটনার পুনরাবৃত্তি আমি ঘটতে দেব না। শেষ করে দেব, সব কিছু শেষ করে দেব, শেষ। ছায়ামূর্তিটা মিলিয়ে যাবার পরও তার তীব্র রেশ থেকে গেল আমার মনে। শরীরটা অবশ হয়ে থাকলো অনেকক্ষণ। দুর্গন্ধটাও ভারী করে রাখলো ঘরের বাতাসকে। ভারী অদ্ভুত ঘটনা তো, খুবই ভয়ঙ্কর। হ্যাঁ নিতা, তাই। আরো কি জানো, মিতার শুধু মনে নয়, ওর শরীরেও আমি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। শরীরের পরিবর্তন কিরকম? ওর চিবুকে কোনো তিল ছিল কোনোদিন? কই না তো। অথচ এখন একটা কালো তিল ওখানে স্পষ্ট হয়ে উঠেছে। আর 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 ওর বাঁ বুকের ওপর একটা বাদামি জরুল। এই নাটকটির পরবর্তী অংশ শুনুন আগামী শনিবার বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে ঠিক দুপুর 12টা থেকে। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন।
মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। Oh